একদম উড়ায় ফেলবে, উড়ায়। আমি অনেক এক্সাইটেড। আমার মনে হচ্ছে যে এখন যদি আমি 100 তলা থেকে লাফ দিতে পারতাম আমার আরো বেশি হ্যাপি লাগতো। তো এখন আপাতত অপশন হচ্ছে অবশেষে লাইভ ভিডিও করে সামনে এলো জাহের আলভী, যাকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ইকরার মৃত্যুর পর থেকেই তিনি যে পুরোপুরি দোষী এটা কারোর আর বুঝতে বাকি নেই। অবশেষে তিথির বিষয় নিয়ে এবার মুখ খুললেন। আমার ভিডিও কলে ইকরা এমন কি দেখলো যে ইকরা আত্মহত্যা করলো। তো নেপালে আসার পর থেকে সমস্ত কনভারসেশন ইকরার সাথে আমার শেষ পর্যন্ত আমি আপনাদেরকে প্রোভাইড করব। কমেন্ট সেকশনে আপনারা দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কি ঘটছে বিষয়টা। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে কিছু স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যে ওখানে লেখা আমি ইকরাকে বলতেছি আমি ওকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। এন্ড আপনারা ভাবতেছেন এই জন্য ইকরা সুইসাইড করছে। আপনাদেরকে বলতে চাই ওই স্ক্রিনশটটা পুরোটাই ফেক। কারণ হচ্ছে আমি কোনোদিন ইকরার সাথে বাংলায় কনভারসেশন করি নাই। কোনো চ্যাটিংয়েই ওর সাথে আমার কোনোদিন কোনো বাংলায় এরকম ভাবে বাংলা লেখায় ওর সাথে আমার কোনোদিন কোনো কনভারসেশন হয় নাই। ইকরার সাথে আমি সবসময় বাংলা আর ইংলিশ মিক্স কনভারসেশন করছি। বাংলা আর ইংলিশ মিক্স বলতে বাংলিশ ভাষায় আর কি, বাংলাটাকে ইংলিশে লিখে ওর সাথে কনভারসেশন করছি। ওই স্ক্রিনশটটা দেখে আপনারা ভুল বুঝেন না, মিসজাজ করেন না। ওটা একটা ভুয়া এবং ফেক স্ক্রিনশট। আমাকে ফাঁসানোর জন্য আসলে ওই স্ক্রিনশটগুলো বানানো। কে বা কারা বানাইছে আই হ্যাভ নো আইডিয়া। টক্সিসিটি একটা বিষয়। আমাদের রিলেশনশিপটা অনেক আগে থেকেই টক্সিক ছিল, অনেক আগে থেকে টক্সিক ছিল। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল। এন্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো, কিন্তু আমি কোনোদিনই ওকে ডিভোর্স দিতে চাইনি, তালাক দিতে চাইনি। আমার একটাই কথা ছিল যে আমি সংসার করব। কারণ আমি নিজে একটা ব্রোকেন ফ্যামিলি থেকে বড় হওয়া ছেলে। আমি যখন ক্লাস 5-এ বা 6-এ পড়ি তখন আমার বাবা মার মধ্যে ডিভোর্স হয়, সেপারেশন হয়। আমি খুব ভালো করে ফিল করছি, আমি নিজে ফিল করছি যে একটা ব্রোকেন ফ্যামিলিতে একটা সন্তান কোন ধরনের ইনকনভিনিয়েন্স, কত ধরনের সমস্যা ফেস করে, তার মেন্টাল স্টেট কেমন হয়। আমি কোনোদিনই চাইনি রিজিক এই সাতটা পা। আমি কোনোদিন চাইনি যে রিজিক ব্রোকেন ফ্যামিলির বাচ্চা হোক, বেবি হোক। এই কারণে আমি অলওয়েজ আমার মধ্যে ট্রমাটা ছিল যে ব্রোকেন ফ্যামিলির কনসিকুয়েন্সেস কি। আমি কোনোদিন ওর কাছে বলি নাই যে আমি ওকে ডিভোর্স দেবো, আমি ডিভোর্স দিতে চাই। আমি অলওয়েজ ওর সাথে সংসারই করতে চাইছি। শুরু থেকেই আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল, আর এই সন্দেহ প্রবণতার কারণে আসলে আমাদের সম্পর্কটা বেশ টক্সিক হয়ে গেছিল। এই টক্সিসিটির মধ্যেও আমরা আসলে সংসারটা চালায় যাচ্ছিলাম। এই যে মানুষটা চলে গেল আমাদেরকে রেখে, এই যে মানুষটা মারা গেল, আমার সহধর্মিনী, ওরে নিয়ে আসলে আমার কতটুকু বলা উচিত আমি আসলে জানি না। কিন্তু সময় চলে আসছে, অনেক কিছু আপনাদেরকে আসলে জানানো উচিত, আপনাদেরকে জানাইতে হবে আমার। কারণ আপনারা একতরফা ভেবে যাচ্ছেন বিষয়টাকে। ওর কিছু বদভ্যাস ছিল, জেনুইন কিছু বদভ্যাস ছিল যেগুলো আসলে ওকে আরো ক্রেজি করে ফেলছে, যেগুলো ওকে আরো মানে এমনি তো বাইরের মানুষ থেকে ট্রিগার্ড হইতো, ওই জিনিসগুলো ওকে আরো পেয়ে বসতো আর কি। এই বিষয়গুলো আসলে আমি জাস্ট মুখের কথা বলতেছি না, আমার কাছে প্রমাণ আছে। ইভেন আমি আপনাদেরকে এগুলো সব শেয়ার করব পরের ভিডিওতে উইথ ডকুমেন্টস এন্ড অল। ইকরা ট্রিগার্ড হইছে, কিন্তু সেটা আমি করি নাই। তিথির বিষয়টা নিয়ে যদি বলি, দীর্ঘদিন একসাথে কাজ করার কারণে, একসাথে স্ক্রিন শেয়ার করার কারণে আমাদের ইন্ডাস্ট্রিতে একটা আর্টিস্টের সাথে একটা আর্টিস্টের ভালো বন্ধুত্ব, ভালো বন্ডিং হইতেই পারে। তিথির সাথেও আমার খুবই ভালো একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল এবং একটা নির্ভরশীলতার জায়গা আমাদের মধ্যে ছিল। তার মানে এই না যে আমি ইকরাকে ডিভোর্স দিয়ে তিথিকে বিয়ে করব। এই কথা না আমি কোনোদিন ইকরাকে বলছি, না তিথি কোনোদিন আমাকে এই কথা বলছে। সো এইটাকে এত জাস্টিফাই আপনারা করতে পারেন না। আই হ্যাভ প্রুভ। আমি কয়েক জায়গায় লিখছি যে তুমি আমার ওয়াইফ, ইকরাকে, যে তুমি আমার ওয়াইফ। তো আমার লাইফে ওয়াইফ একটাই, অ্যান্ড ইট ইজ ইউ, অ্যান্ড আমি তোমাকে ডিভোর্স দিব না, আমি তোমার সাথে সংসার করতে চাই। কয়েকবার এই কথা আমার কনভারসেশনে লেখা আছে, আপনারা দেখবেন। তিথির প্রতি এই সুন্দর একটা নির্ভরযোগ্যতার জায়গা তৈরি হওয়ার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে চারপাশে এত এত ভুল মানুষ দেখছি, চারপাশে এত কি বলে এটাকে, দুধের মাছি আমি পাইছি এই বিগত বছরগুলোতে। ওকে আমার কাছে অনেস্ট মনে হয়েছে, ওকে আমার কাছে ডেডিকেটেড মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে অন্তত এই মানুষটা আমার জন্য ক্ষতিকারক না। তো যখন আপনি আপনার সারাউন্ডিংসে এরকম একটা মানুষ পাবেন যে মানুষটা আপনার জন্য ক্ষতিকারক না, ডেডিকেটেড এবং যার সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করে, ওই মানুষটা সাথে আপনার ভালো বন্ডিং হওয়াটা খুব স্বাভাবিক। শুধু আমার না, আর অনেকের এরকম হয়।
আমার এখন যেটা মনে হইতেছে সেটা হচ্ছে যে ইকরা আমার কাছে যতবার ডিভোর্স চাইছে, ও যতবার বলছে যে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার আসলে ওকে ডিভোর্স দিয়ে দেওয়া উচিত ছিল, তাইলে অন্তত ইকরা তো বেঁচে থাকতো। একটা টক্সিক সম্পর্ক ধৈরা বাইন্ধা টাইনা হ্যাচড়া টিকায় রাখার থেকে আসলে ওই সম্পর্কটা না থাকাই ভালো। অন্তত মানুষগুলো তো জীবিত থাকতো। দেখেন, ইকরা মারা গেছে, ইকরা একা মারা যায়নি, ইকরার সাথে আমাকেও নিয়ে গেছে। আমি এখন একটা জিন্দা লাশ। পৃথিবীতে সবচেয়ে বড় শাস্তি কি হইতে পারে? আমি যদি ফাঁসিতেও ঝুলি, ওটা আমার কাছে কোনো পানিশমেন্ট না, শাস্তি না। আমাকে যদি আপনারা মব করে মাইরাও ফেলেন, সেটাও আমার জন্য শাস্তি না। আমি আমার শাস্তি পায়া গেছি, এবং এই যে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকাটা, এটা আমাকে সারা জীবন বয়ে বেড়াইতে হবে। ওর অভাব আমার সারা জীবন ফিল করতে হবে।